প্রিয় দর্শক, সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ইন্দ্রাণী নিশি। বিশ্বকাপ এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রত্যেকটা ম্যাচই বদলে দিচ্ছে নিমেষেই সমস্ত হিসাব নিকাশ। মিশরের প্রথম বিশ্বকাপের ম্যাচে গোল, উরুগুয়েকে আটকে দেয়া কেপ ভার্দে ইরানের রক্ষণ দেয়াল, আর লামিন ইয়ামালের বিশ্বকাপের প্রথম গোল, সব মিলিয়ে আবারও জমে উঠেছে বিশ্বকাপের মঞ্চ। আজকের ডি বক্সে থাকছে এই ম্যাচগুলোর বিশ্লেষণ, আজকের মোমেন্ট অফ দ্য ডে, সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে এবং সামনে থাকা চারটি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রিভিউ। দর্শক, আজকে আমার সাথে রয়েছেন জাতীয় ফুটবল দলের সদ্য সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, থ্যাংক ইউ, এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক আশরাফুল রানা। ওয়েলকাম টু দ্য শো ভাইয়া। থ্যাংক ইউ। কেমন আছেন, কেমন দেখলেন কালকের ব্যাক টু ব্যাক ম্যাচগুলো? আচ্ছা মামুন ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে ম্যাচগুলো, প্রত্যেকটা ম্যাচ, সেকেন্ড ম্যাচ এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে। যারা ফার্স্ট ম্যাচ জয়লাভ করে নাই তাদের জন্য ওয়ার্ল্ড কাপের সেকেন্ড ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আপনার সেকেন্ড ম্যাচে জিতার পর আপনাকে থার্ড ম্যাচ জন্য ওয়েট করতে হবে অনেক গ্রুপের। আপনি যদি প্রত্যেকটা ম্যাচেই ধরেন ইরান ভার্সেস আপনার বেলজিয়ামের ম্যাচেই ধরেন, ফার্স্ট ম্যাচে বেলজিয়াম ড্র করেছে ইজিপ্টের সঙ্গে, আজকে ইরানের সঙ্গে ড্র, তাইলে আপনার সেকেন্ড ম্যাচেও তারা কোনো রেজাল্ট করতে পারে নাই। ইরানের এই জায়গায় ইরান 2 পয়েন্ট নিয়ে সেকেন্ড আছে, বেলজিয়ামও 2 পয়েন্ট নিয়ে আছে। ইজিপ্ট নিউজিল্যান্ডকে হারিয়ে 3-1 হারিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে এবং তার সম্ভাবনা রয়েছে। এক্স্যাক্টলি, আরও একটা ম্যাচ রয়েছে, যেহেতু তারপরে আমরা মোটামুটি বুঝতে পারবো আসলে এই যে কোন গ্রুপটা কতটা বেশি টাফ হয়ে গেল। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। দুটো খুব স্পেশাল ঘটনা ঘটেছে বিশ্বকাপ ফুটবলে। আমাদের এবারের আসরে মিশরের প্রথম জয়, এবং একদিক দিয়ে আমাদের খুবই স্পেশাল আরও একটা মোমেন্ট, আমাদের নতুন ফুটবলার, সবচাইতে কনিষ্ঠ ফুটবলার আমরা বলছি এবারের আসরে, ইয়ামালের প্রথম ওয়ার্ল্ড কাপ গোল। ভাইয়া, আপনার কাছে যদি জানতে চাই যে তাকে কি এখনই বলা যাচ্ছে যে আগামী দিনের অনেক বড় একটা তারকা ইয়ামাল হয়ে উঠতে চলেছে? অফকোর্স, দেখেন আপনার মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, এদের পরের যদি আমাদের নেক্সট সুপারস্টার ভাবা হয়, আমরা এমবাপ্পেকে ভাবি, এবং আপকামিং সুপারস্টার আপনার ইয়ামেলে নিঃসন্দেহে। কারণ স্পেনের ফার্স্ট ম্যাচে দেখেন ইয়ামেলে কিন্তু খেলানো হয়নি, লাস্ট আপনার 18 থেকে 20 মিনিটের মতো খেলা হয়েছিল, তার ইনজুরি ছিল, কিন্তু কোচ এই ম্যাচটাতে তাকে ফার্স্ট 11-এ সুযোগ দেয়, এবং ইয়ামেলে যে এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার তার কিন্তু প্রমাণ কিন্তু সে লাস্ট ম্যাচে রেখেছে। সেটাই। আর এবার যদি আমরা একটু জানতে চাই যে সৌদির যে আত্মঘাতী একটা গোল, এবং স্পেনকে আমরা দেখলাম মোটামুটি একতরফাই দাপটটা চালিয়ে গেল। স্পেন জাস্ট 4-0 গোলে সৌদিকে জাস্ট উড়িয়ে দিল। আমাদের এই দিককার যারা সাপোর্টার রয়েছেন, স্পেনের তো বড় একটা ফ্যান বেস রয়েছে, সব কিছু মিলিয়ে স্পেন যে পরিমাণ প্রেশারটা নিয়ে খেলেছে, কি মনে হয়েছে ওরা কত দূর এগোতে পারে আরো? দেখেন, আমরা যদি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবে 4-5টা দলের নাম বলি, এবং অনেকে বলি যে আমরা এই টিমের মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নটা থাকবে। নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে গেলে পর্তুগালকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হবে। বাট আপনি যদি ওভারঅল ফুটবলটাকে যদি আপনি চিন্তা করে দেখেন, স্পেনের ফুটবলকে, স্পেন যে ফার্স্ট ম্যাচ খেলেছে কার্বেরদের সঙ্গে 0-0 গোলের ড্র ছিল, প্লাস হচ্ছিল ওই ম্যাচে আপনি যদি স্পেনের যে টিকিটাকে, স্পেনের যে ফুটবল ফিলোসফি, ওখান থেকে কিন্তু তারা বাইরে হয় নাই, এবং তাদের সবচেয়ে বড় বিষয় হলো তারা বেস্ট ফুল 11 নিয়ে তারাও নামতে পারে নাই, কারণ তার বেস্ট 11-এর দুইটা বেস্ট প্লেয়ার, তার টিমের 2টা বেস্ট প্লেয়ার ছিল তখন ইনজুরিতে, তার রিকভারি টাইম চলছে এবং তাদেরকে রেস্ট দেওয়া হচ্ছে, এবং টিমের খারাপ সময়টা লাস্ট 10 মিনিটস ইয়ামালকে আর নিকোকে নামানো হয়েছিল ওই টাইমটাতে। বাট 10 মিনিটে তারা কিছুটা ঝলক দেখিয়েছে, বাট ওই ম্যাচে গোলকিপারদের দুর্দান্ত সেভে ওই ম্যাচ ড্র হয়েছে। বাট যদি আপনি সেকেন্ড ম্যাচে দেখেন সৌদির সঙ্গে, যেটা আসলে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছিল তারা প্রথম মিনিটেই গোল করা, হ্যাঁ, এবং ইয়ামালের ফার্স্ট গোল ওয়ার্ল্ড কাপের, আই থিঙ্ক খুব আর্লি গোল। তা এই যে আর্লি গোলটা সৌদি রিসিভ করা, এই আর্লি গোলটাই সৌদিকে আমার মনে হয় যে ম্যাচের থেকেও তারা সরে যাওয়া, এবং দুর্দান্ত পাসিং আর দুর্দান্ত উইদাউট বলের স্পেনকে আমরা দেখতে পেয়েছি, এবং দুর্দান্ত ফুটবল খেলেছে স্পেন। আপনি যত যাই বলেন, এবং অনেকেই বলছেন এবারের শিরোপার অন্যতম দাবিদার হতে পারে স্পেন, সেই জায়গাটায় এটা কি একটা শক্ত বার্তা বলে মনে হচ্ছে কিনা? আপনাকে যদি ম্যাচ জয় করতে হয়, আপনাকে যদি ওয়ার্ল্ড কাপ জয় করতে হয়, আপনাকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ম্যাচই জিততে হবে। আপনাকে ওই জায়গাটুকুতে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন কার কোন দিন ভালো টাইম, কার কোন সময় ভালো টাইম জানে এটা কেউ জানে না।
ম্যাচ ডেতে যে সবচেয়ে বেশি ভালো ম্যাচটা খেলবে, যার ফেভারটা বেশি থাকবে, যে স্কোর করবে, সেই ম্যাচটা যেখানে 2500 খেলার পরও আপনার ম্যাচে গোল পান নাই। তো এই ধরনের ফুটবল কারা খেলতে পারে? স্পেনের মতো টিম পাসিং ফুটবল নির্ভরশীল একটা টিম, পাসিং ফুটবল খেলে অন্য টিমকে ঘায়াল করে এবং ওই জায়গাটুকুতে তারা ক্রিয়েট করে। আমি বলবো যে স্পেনের জন্য সুযোগ আছে, বাট স্পেন যে প্রেশার থেকে ম্যাচটা স্টার্ট করেছিল, তারা ফার্স্ট 1 মিনিটে গোল দিয়ে ম্যাচটা তাদের করে নিয়েছে। পুরো 90 মিনিট যদি আপনি যাচাই বাছাই করে দেখেন ভালোভাবে, সব দিক দিয়ে সৌদি থেকে স্পেন অনেক দূরে এগিয়ে, এবং 4-0 না হয় এটা 7-0 6-0 হতে পারতো। এবং তাদের যে প্লেয়ারদের রেস দেওয়া, ইয়ামালকে সেকেন্ড হাফে রেস দেওয়া, তাদের নিউ প্লেয়ার ইন করা, মানে ওভারঅল আপনি যদি খেয়াল করে দেখেন তারা সেকেন্ড যারা চেঞ্জিং প্লেয়ার, যেমন অন্য টিমের চেঞ্জিং প্লেয়াররা ক্লিক করতেছে এই ধরনের, যেমন জার্মানের আপনার লাস্ট ম্যাচে আপনার জার্মানের যে 2 গোল করেছে সে কিন্তু চেঞ্জিং, সে আগের ম্যাচেও কিন্তু সে চেঞ্জিংয়ে নেমে গোলও করেছে এসেছে। মানে আপনার চেঞ্জিং প্লেয়ার যে আপনার ক্লিক করতেছে, এটাই একটা টিমের স্ট্রেংথ, যে আপনার চেঞ্জিং প্লেয়াররা যখন ক্লিক করবে যে কোনো আমাদের যে কোনো ইনজুরি থাকলে এটা রিকভার করার সুযোগ থাকবে। দ্যাটস ওয়াই টিমটা সেকেন্ড হাফে নিউ একটা অ্যাটাকিং জোন সাজিয়ে তারা স্টার্ট করেছে, বাট ফলাফল কিন্তু 4-0। ফার্স্ট হাফে 3-0, সেকেন্ড হাফে 1-0-তে খেলা 4-0-তে শেষ হয়েছে। বাট আমি মনে করি যে স্পেন যদি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের দাবিদার হয়, স্পেনকে আরও ভালো ফুটবল খেলতে হবে, এবং তখনই আপনি বুঝবেন, তখন তার সঙ্গে ওই টিমের সঙ্গে 50-50 যখন ম্যাচ আসবে, ধরেন নেদারল্যান্ডের সঙ্গে খেলা হবে, ধরেন আর্জেন্টিনার সঙ্গে, ফ্রান্সের সঙ্গে, এই ধরনের ইংল্যান্ডের সঙ্গে, এই ধরনের যখন আপনার মুখোমুখি হবে, তখন আপনি তার রিয়েল স্ট্রেংথটা দেখতে পাবেন। বাট স্টিল নাও এখন পর্যন্ত তার ফিলোসফি, তার প্লেয়িং স্টাইল যেরকম আছে, আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট টিম। একদম। আমরা এবার একটু সুইচ করতে চাই আমাদের পরবর্তী ম্যাচে, বেলজিয়াম ভার্সেস ইরান। অনেকেই বলছিলেন যে বেলজিয়াম এবারের পুরো ফিফা বিশ্বকাপের ডার্ক হর্স, যদিও আমরা দেখছি যে ইরানের কাছে কতটা অসহায় এবং কতটা আন্ডার প্রেশার ম্যাচ তাদেরকে খেলতে হয়েছে। এবং নিশ্চয়ই রানা ভাই আপনি মনে করবেন যে ওই গোলটা যদি ইরানের তরফ থেকে অফসাইড না হতো, তাহলে কিন্তু হতেও পারতো যে বেলজিয়াম হেরেই গেল। আপনি বেলজিয়ামের খেলাটাকে এবং ইরানের খেলাটাকে প্যারালালি কিভাবে মূল্যায়ন করবেন? এবং একই সাথে আমরা দেখেছি বেইরান ওয়ানদের 7টা অসাধারণ সেভ। রাইট, দেখেন আমরা এখানে একটা শো করতে ইরানের ওই দিন খেলা ছিল, তো আমরা বলেছিলাম ইরান কিন্তু নর্মালি ওরা কিন্তু মেন্টালি একটা প্রেশারে আছে, যে ওদের ইউএসএ আসা যাওয়া এই সমস্ত বিষয় নিয়ে, তো এটা একটা কিন্তু মেন্টাল প্রেশার। ওরা কিন্তু দেখেন নিউজিল্যান্ডের মতো টিমের সাথে কিন্তু ফার্স্ট ম্যাচ ড্র করেছিল, তো সেইখান থেকে আবার বেলজিয়ামের মতো একটা শক্ত প্রতিপক্ষ সেই টিমের সাথে ড্র করা, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা ওদের জন্য অনেক ভালো একটা রেজাল্ট। আর বেলজিয়াম শুরুর থেকে যদি ধরি, বেলজিয়াম তাদের ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ এবং সেকেন্ড ম্যাচ, তো বেলজিয়াম সুলভ যে পারফরমেন্স করা দরকার বা ওদের যে কোয়ালিটি প্লেয়ার আছে সেইভাবে আমি কিন্তু মানসম্মত, মানে ওদের কাছ থেকে ওই লেভেলের খেলাটা আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই, যেই কারণে কিন্তু এই গ্রুপটাতে অন্তত পক্ষে এখন পর্যন্ত বলা যাচ্ছে না আসলে কারা কোয়ালিফাই করবে। আনপ্রেডিক্টেবল একটা গ্রুপ হয়ে দাঁড়িয়েছে আসলে গ্রুপ জি, সবচেয়ে থেকে কঠিনতম অবস্থায় রয়েছে। না বর্তমানে যে মানে আপনার ইয়াটা আছে, লাইন আপটা বা পয়েন্টের ইয়াটা যদি ধরি ওই গ্রুপটাতে, তাহলে কিন্তু এখন পর্যন্ত মানে বলা যাচ্ছে না আসলে কারা আসলে রাউন্ড অফ 32-তে যাবে। সেটা আমরা যদি নাম্বারের আমরা যদি পয়েন্টের হিসাব করি, আসলে সেখানে আসলে 2-2-এ দুটো দল পরপর রয়েছে, এখানেও আসলে টেনশনের একটা বিষয়। এবং আমরা যদি আরেকজনের কথা যদি বলি, আরেকটা দলের কথা বলি, মিশর কিন্তু 4 পয়েন্ট নিয়ে এই গ্রুপে একদম শীর্ষ অবস্থান করছে। সো বেলজিয়ামের কথা যদি বলি, না মানে একদম সুযোগটা চলে যাচ্ছে না, বাট স্টিল আরও হিসাব কিতাব বাকি আছে। বাট আমি একটু করতো আর গুরুত্বপূর্ণ সেভগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমরা একটু অফ দ্য স্ক্রিন আলাপ করছিলাম, মানে এখন তো আসলে ফুটবলের আলাপ শুধুমাত্র শোতে না, বাইরেও অনেক হচ্ছে, যে এই দুটো দল বেলজিয়াম এবং ইরান, এই দুই দলের ডিফেন্স এবং গোলকিপাররা দুর্দান্ত সব সেভ করছেন। এবার ড্রও হচ্ছে প্রচুর, আমরা কালকের ম্যাচেও দেখলাম দুটো ড্র। কি বলবেন? না দেখেন, এইখানে ওয়ার্ল্ড কাপ স্টেজটা অনেক আসলে বড় একটা জায়গা, এইখানে গোলকিপারদের কিন্তু রেসপন্সিবিলিটি জায়গা অনেক বেশি। আপনার যে টিমগুলো আসলে টুর্নামেন্টের লাস্ট অবধি পর্যন্ত যাবে, এইখানে কিন্তু গোলকিপারদের সলিড পারফরমেন্সটা খুব গুরুত্বপূর্ণ। আর কর্তোয়া কিন্তু ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার, এতে আমাদের কারোরই কোনো সন্দেহ নাই। তো সেইখান থেকে আসলে ওর কাছ থেকে আসলে প্রত্যাশিত যে টিম ডেফিনেটলি এক্সপেক্ট করে ওর কাছ থেকে বেটার সেভ এবং বেটার সার্ভিস। তো সেই হিসেবে আমি বলতে চাই যে
করতে পারতো আসলে ওয়ার্ল্ডে আপনার যদি 3-4 জন গোলকিপার ধরা হয় তার ভিতরে একজন। তো সেই ক্ষেত্রে খুব আমার কাছে মনে হয় খুব স্বাভাবিক ওর জন্য এই পারফরমেন্সটা করা। তবে বেলজিয়ামের লাল কার্ডটা পাওয়ার পরে যে 10 জনের টিম হয়ে গেল, বাট স্টিল তারা ড্র করলো, এটা কি আসলে কাদের তরফে আসলে বেটার হলো? বেলজিয়াম তো ক্ষতিগ্রস্ত হলোই। দেখেন, ইরান চাইলে লাস্ট 15 মিনিটস 70 মিনিটসের মধ্যে ম্যাচটা জয় করতে পারতো যদি প্রেশার ক্রিয়েট করতো, বাট ইরান তার সেফ জোনটা ঠিক রেখেছে এবং সে অ্যাটাকটা কম করেছে, ট্রাই করেছে, মানে অ্যাটাকটা করে তাদের জানি ট্রানজিশন মুভমেন্ট ডিফেন্ডিংয়ে তাদের বেটার ছিল। দেড়শোয় তারা বেশিরভাগ প্লেয়ার ডিফেন্ডিংয়ে ছিল, অ্যাটাকিংয়ে যাওয়ার খুব যখন 10 জন 11 হয়েছে ট্রাই করেছে অ্যাটাকিংয়ে যাওয়ার, বাট ওইভাবে প্রপারলি অ্যাটাকিংয়ে যাওয়ার ট্রাই করে না। যদি জিতার জন্য খেলতো, রেজাল্ট আমার ধারণা লাস্ট 15-20 মিনিটের মধ্যে ইরানের পক্ষে রেজাল্টটা থাকতো, বাট ও নিজেকে সেফ জোনে রেখে বা কাউন্টার অ্যাটাকে গোল রিসিভ না করা থেকে আপনার বিরত রেখেছে। কারণ এই 15-20 মিনিটও বেলজিয়াম 2টা চান্স পেয়েছে, ওখানেও গোলকিপার নাইস সেভ করেছে। আমি মনে করি যে ওই জায়গাটুকুতে ইরান প্রেশার ক্রিয়েট করলে মনে ম্যাচ জিততে পারতো। আবার নিজেদের ম্যাচের পয়েন্ট যেন পুরোটা না দিতে হয়, ওইটাও শেষ চিন্তা করে ওই ম্যাচটা তারা ড্রতে মানে আপনার 50-50-তে রেখে দিয়েছে। এক্স্যাক্টলি। তবে এবারের পুরো আসরের কুরাসাওয়ের পাশাপাশি সবচেয়ে আলোচিত যে দলটার নাম, দর্শক আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, কেপ ভার্দে। আমরা দেখেছি গতকালকের ম্যাচে উরুগুয়ে 2, কেপ ভার্দে 2, এবং কেপ ভার্দের প্রথম বিশ্বকাপ গোল সরাসরি ফ্রি কিকে আমরা গোল হতে দেখেছি, এবং উরুগুয়ের রক্ষণ ভাগের বেশ কিছু ভুলও দেখেছি। এইটা নিয়ে একটু আলাপ করতে চাই। উরুগুয়ের এই যে ধারাবাহিক মানে ভালো খেলা আমরা যেটা আগে দেখে এসেছি, সেটা নিয়ে কি এখন নতুন করে চিন্তার জায়গা হয়েছে কিনা? আমি রানা ভাই আপনার কাছে একটু আসলে দেখেন, লাস্ট ম্যাচটা যে উরুগুয়ে এবং কেপ ভার্দের যে ম্যাচটা, আসলে এইখানে কিন্তু যে কাউকে প্রশ্ন করলে কিন্তু বলতো যে উরুগুয়ে ফেভারিট, কিন্তু দেখেন আপনার কেপ ভার্দে ফার্স্ট ম্যাচটা যে পারফরমেন্স করেছে তারাই কিন্তু ধারাবাহিকতা ধরে রেখেছে। আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে যে কেপ ভার্দের যে সলিড ডিফেন্ডিং লাইন, যে ওরা লো ব্লক অলওয়েজ মেনটেন করে, অপোনেন্টকে আসলে ওই ডিফেন্ডিং জোনটাতে খেলার জন্য খুব বেশি সুযোগ দেয় না, এবং ওরা ওই ডিফেন্ডিং জোনে আসলে ওরা প্রেস করার ট্রাই করে, এবং ওরা চেষ্টা করে যদি অ্যাটাকিং থার্ড বেশি প্রেস করে তাহলে সেই ক্ষেত্রে ওরা চেষ্টা করে যে অলমোস্ট আপনার দেখবেন 7 থেকে 8 জন প্লেয়ার ডিফেন্ডিং ব্লকটা আসলে মেনটেন করার জন্য। এটা ওদের জন্য অনেক স্ট্রং জায়গা আমার কাছে লাস্ট 2টা ম্যাচে মনে হয়েছে, এবং গোলকিপার সহকারে। তো এটা আসলে এই জায়গাটাতে কেপ ভার্দে নতুন একটা টিম ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে, তো ডেফিনেটলি এটা আসলে ওরা চমক দেখাচ্ছে। আমরা যদি এই গ্রুপের ইন্টারেস্টিং একটা কথা বলতে চাই, একদম 4 পয়েন্টে শীর্ষে তো রয়েছে স্পেন। এরপরে আমরা যতদূর জানি আজকে তো আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার ম্যাচ, এটা নিয়ে আমরা আলাপ করবোই ভেরি সুন, বাট নকআউট পর্বে কিন্তু এই গ্রুপের যে কোনো দলের সাথে খেলা পড়তে পারে, মেবি কেপ ভার্দের সাথেও ফেস অফ হতে পারে আর্জেন্টিনার। আমরা সেই প্রসঙ্গে আসবো, বাট এবার একটু নেক্সট ম্যাচে যেতে চাই। মিশর 3, নিউজিল্যান্ড 1। মোহাম্মদ সালাহ যার গোল দেখার জন্য আমরা ওয়েট করেছিলাম, ফাইনালি আমরা সেটা দেখেছি, এবং মিশরের এই জয় কতটা ঐতিহাসিক বলে? দেখেন, মিশর দুর্দান্ত ফুটবল খেলেছে, তাদের ফার্স্ট জয় ওয়ার্ল্ড কাপের মধ্যে, এটা একটা গুড সাইড, তাদের হিস্ট্রিতে তাদের লেখা থাকবে যে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট জয় তাদের। আপনি যদি নিউজিল্যান্ড আর হচ্ছিল আপনার ইজিপ্টের ম্যাচটা দেখেন, ফার্স্টে কিন্তু নিউজিল্যান্ড দুর্দান্ত কর্নার কিকে ডেড বলে গুড ডেলিভারি এবং গুড হেডে ম্যাচ 1-0-তে এগিয়েছিল, এবং 45 মিনিটস তারা ফার্স্ট হাফ পুরোটা 1-0-তে শেষ করেছে। এবং সেকেন্ড হাফে যে কী চেঞ্জগুলি আসলো দেখেন, সেকেন্ড হাফে স্টার্টিংয়ে 10-15 মিনিটের মাথায় কিন্তু ইজিপ্টের একটা গুড সেভ দেওয়া, গোলকিপার ওয়ান অফ দ্য মানে গোলের বল সেভ দেওয়া, বিকজ তাদের স্ট্রাইকার নিউজিল্যান্ড স্ট্রাইকার লাস্ট ফ্লিক করলো ক্রসে, ওই গোল সেভ দেওয়ার মধ্যে কিন্তু ম্যাচটা ঘুরে দাঁড়ালো ইজিপ্টের দিকে। তখন সঙ্গে সঙ্গে তার রাইট সাইড থেকে ক্রসে 1 গোল করলো, ইজিপ্ট 1-1 এগিয়ে গেল। দেন সেকেন্ড যেটা আমরা সবাই অপেক্ষা করতেছি, আপনি যেটা বললেন সালার স্কোর, সালার ম্যাজিশিয়ান গোল, যেটা নর্মালি সে লিভারপুলে এরকম গোল অনেকগুলি করছে, স্ট্রাইকার থেকে ওয়াল করে সেকেন্ড পোলে লাইক এ মেসির মতো আপনার সেকেন্ড পোলে পুশ করা। 2-1 হলো, পরে যে 3-1 হলো। এই যে ইজিপ্টের যে আপনার ম্যাচ হারা থেকে আপনার ম্যাচটা জিতা, হারতে জিতা, এটাতেই বোঝা যায় তাদের টিমের মেন্টালিটি কতটুকু স্ট্রেন। আপনার বেলজিয়ামের সঙ্গে দেখেন, তারা সুপার ফুটবল খেলেছে, ওই ম্যাচ তারা জিততেও পারতো, বাট তাদের ছিল না, বাট সেকেন্ড ম্যাচে এসে তারা ঘুরে দাঁড়িয়েছে, এবং তাদের ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে তাদের ওয়ার্ল্ড কাপের ফার্স্ট জয় প্লাস 3-1 জিতা, এবং এই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার 80-90% কনফার্ম মিশর হয়ে গেল। জাস্ট লাস্ট ম্যাচটা তারা জয় হলে তারা চলে যাবে, আর ড্র হলে আপনাকে ওয়েট করতে হবে বেলজিয়াম বনাম নিউজিল্যান্ডের ম্যাচের অপেক্ষায় থাকতে হবে। এক্স্যাক্টলি। নতুন সার্ফ এক্সেল
এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানেই এক্সপার্ট হোয়াইট। আমি রানা ভাই আপনার কাছে একটু শুনবো যে এবারে পুরো ওয়ার্ল্ড কাপে আমি বলবো যে স্ট্রাইকারদের পাশাপাশি রীতিমতো ডমিনেট করছেন কিন্তু গোলরক্ষকরা, বলেন। না, আমি তো এর আগেও বললাম যে আসলে আপনার ওয়ার্ল্ড কাপটা আসলে লম্বা সময় ধরে খেলা হবে, অনেকগুলো ম্যাচ। যে কোনো টিম চ্যাম্পিয়ন হতে গেলে আপনার ডেফিনেটলি এখানে গোলকিপারের ভূমিকা তো অবশ্যই রাখতে হবে, আদারওয়াইজ ডিফিকাল্ট। আর এটা স্বাভাবিক, যারা ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার তাদের কাছ থেকে টিম কখনোই চাইবে না যে আসলে কোনো বাজে বা কোনো ল্যাকিংস তার কারণে হোক, তারা চাবে যে অবশ্যই তাদের জায়গা থেকে ডেফিনেটলি ভালোভাবে সার্ভ করুক। তো আমরাও আসলে চাই যারা ভালো গোলকিপার বা যাদের উপর টিম আসলে ডিফেন্ডেড, তারা যেন আপনার এই ওয়ার্ল্ড কাপে যেন ভালো পারফরমেন্স করে। এবং অলরেডি কিন্তু গ্রুপ স্টেজের খেলাগুলোতে কিন্তু কিছু গোলকিপার কিন্তু তার দুর্দান্ত সেভ কিন্তু করছে। এক্স্যাক্টলি। আমাদের রাতের যে ম্যাচগুলো রয়েছে, আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া, ফ্রান্স ভার্সেস ইরাক, নরওয়ে ভার্সেস সেনেগাল, জর্ডান ভার্সেস আলজেরিয়া, সব কিছু নিয়ে বিস্তারিত আলাপ করবো। স্পেশালি আর্জেন্টিনার ম্যাচটা আজকে খুবই ইম্পর্টেন্ট। তাই বিশ্বকাপ মানে সমর্থকদের ইমোশনের গল্প। আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডেতে থাকছে ক্রিস্টিয়ানো রোনালদো, মানে CR7 এর শেষ বিশ্বকাপ ঘিরে দর্শকদের বিশেষ আয়োজন। নড়াইলে রোনালদোর শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে কেক কেটে উদযাপন করেছেন তার ভক্তরা। আফ্রিকা প্রবাসী মোহাম্মদ মেহেদি হাসানের আয়োজনে পর্তুগালের জার্সি, পতাকা আর ব্যানারে সাজানো হয় পুরো অনুষ্ঠান স্থল। ভক্তদের আশা, শেষ বিশ্বকাপেও CR7 জ্বলে উঠবেন আর পর্তুগালকে এগিয়ে নেবেন সাফল্যের পথে। এই ভালোবাসাই আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানেই এক্সপার্ট হোয়াইট। আসলে মেসি কিংবা এমবাপ্পে এবং নেইমারদের পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদো একটা বিশাল বড় ইমোশনের নাম। আমি ভাইয়া আপনার থেকে একটু আসতে চাই যে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব এখনো কতটা আসলে ভক্ত দর্শকদের মধ্যে রয়েছে, এবং কি মনে হয় মানে ফার্স্ট ম্যাচে আমরা দেখেছি যে অনেকটা ছন্নছাড়া খেলা, উনি কতটা ব্যাক করতে পারবেন অ্যাকচুয়ালি? আসলে দেখেন, আমরা যদি লাস্ট 16-17 বছর দিকে 16-17 বছর ফুটবলের দিকে তাকাই, আপনাকে কিন্তু মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো এই দুইজন প্লেয়ারের কিন্তু পুরো ওয়ার্ল্ড জুড়ে আপনার ফ্যান আছে এবং দুইটাই সে কিন্তু বিভক্ত। তো আমরা আধুনিক ফুটবলে যদি বলি, মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে কিন্তু ভাবতে হবে সব সময়ের জন্য। এবং আপনারা যদি ব্যালন ডি'অরও একসময় যদি চিন্তা করেন, ক্রিস্টিয়ানো এবং কিন্তু মেসিকে এটা কিন্তু আমরা সবসময় দেখে আসছি। তো এখন যেহেতু আসলে প্রাইম টাইমটা ফেলে আসছে, ওর একবারেই লাস্ট স্টেজ, আমরা হয়তোবা ধরে নিচ্ছি ক্রিস্টিয়ানো রোনালদোর হয়তোবা লাস্ট ওয়ার্ল্ড কাপ এবং মেসির তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা তো চাইবই যে ফার্স্ট ম্যাচটা ক্রিস্টিয়ানো রোনালদো ভালো পারফরমেন্স করতে পারে নাই, ওর টিমের রেজাল্ট ভালো হয় নাই। তো আমরা ডেফিনেটলি চাইবো যে আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার বেস পারফরমেন্সটা যেন সামনের ম্যাচটাতে আমরা দেখতে পারি। এবং আমরা চাই যে লাস্ট ওয়ার্ল্ড কাপটা যেন ক্রিস্টিয়ানো রোনালদোময় হয়। আমরা যেন ক্রিস্টিয়ানো রোনালদোর যেন মনে করেন আপনার এমনও হয় যে যদি ওর টিমটা, যদিও সত্যি কথা বলি এই সময় কিন্তু ওর টিমে অনেক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, তো এই টিমটা যদি আসলে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়, এটা কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাতে যদি ও বেস্ট পারফরমেন্স করতে পারে, তবে আসলে ও পর্তুগালকে টেনে নিয়ে যেতে পারে। এক্স্যাক্টলি। মামুন ভাই আপনার কাছে আসবো, আপনারও প্রচুর ফ্যান রয়েছে, তবে এই যে ক্রিস্টিয়ানোর ফ্যান কিংবা আপনার ফ্যান বেস, এর উপর বেস করে যদি জানতে চাই যে একজন খেলোয়াড়ের লিগ্যাসি গড়তে আসলে ফ্যান ইমোশন কতটা ইম্পর্টেন্ট? মাস্ট অনেক বিশাল আপনার ইম্পর্টেন্ট, যে আপনি যদি এক ধরনের আপনার ফ্যান পেজ তৈরি হয়, আপনার ভালো খেলার একটা বেটার ফুটবল খেলার জন্য আপনার ইচ্ছা বা একটা জায়গায় যেতে হবে, আপনাকে সাপোর্ট করতেছে, আপনার জন্য পুরো দেশকে সাপোর্ট করা, আপনার জন্য একটা টিমকে সাপোর্ট করা। রোনাল্ডোকে জন্য কিন্তু আমরা রিয়াল মাদ্রিদকে অনেকে সাপোর্ট করি, রিয়াল মাদ্রিদের কিছু ফ্যান রোনাল্ডোর জন্য পর্তুগালকে সাপোর্ট করি। এই যে লেগেসি যারা মেসিকে বার্সেলোনা, আমরা আর্জেন্টাইন যারা সাপোর্টার দেখবেন সেকেন্ড টিম সবসময় স্পেন হয় বিকজ অফ সে বার্সেলোনার প্লেয়ার। এই ধরনের লেগেসি থাকলে কি হয়, ফ্যান পেজ তৈরি হলে সাপোর্ট, মানে এটা নট প্রেশার,
প্রেশার, এটা আপনার ফুটবল আপনাকে একটা জায়গায় বাধ্য করে যে আপনি আপনার লেভেলটাকে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্ম করেন, যে পারফর্ম মানুষ চায়, দর্শকরা চায়। এই যে আমরা এই এমবাপ্পে, মেসি, ইয়ামালে, এদের সবাইকে নিয়ে কথা বলি। আমরা কেন রোনাল্ডোর ব্যাপারে এখন সমালোচনা করতেছি? বিকজ আমাদের অনেকে সমালোচনা করে, নট মি, আমি সমালোচনা করি না, কারণ ওই কাতারের অ্যাজ এ প্লেয়ার হিসাবে যদি আমি চিন্তা করি, ওদের যে লেভেল, ওই লেভেলের ফুটবলার আমরা কেউ না। বাট আমি চাই পার্সোনালি যে রোনালদো তার রোনালদোর স্বভাবে ফিরে আসুক, তার ওই চরিত্রে ফিরে আসুক, যে চরিত্র সারা বাংলাদেশের মানুষ 17 বছর ধরে যে রোনালদোকে চিনে, ওই রোনালদোতে ফিরে আসুক, এটা আমরা সবাই চাই। এবার আমরা ফিরে আসতে চাই আজকের রাত 11টায় যে দুর্দান্ত ম্যাচ হতে চলেছে আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া। গত ম্যাচে তো আমরা দেখেছি 3-0 গোলে আলজেরিয়াকে রীতিমতো ধরাশায়ী করে দিয়েছে। তো কি মনে হয় আজকের প্রেডিকশন কেমন হতে পারে? অস্ট্রিয়াও আসলে ছেড়ে দেওয়ার পাচ্ছ না, তারাও কিন্তু টাফ গেমই খেলবে। না, অবশ্যই আমি এখানে আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে চাই, তবে আমার কাছে মনে হয় আলজেরিয়ার সাথে যে ম্যাচটা আর্জেন্টিনা খেলেছিল অস্ট্রিয়ার সাথে, আমার কাছে মনে হয় যে তার থেকে অনেক বেশি টাফ হবে, কারণ অস্ট্রিয়া অনেক বেটার সাইড। আর আমার কাছে এটাও মনে হয় যদি আর্জেন্টিনা যদি তাদের জায়গা থেকে কোয়ালিটি ফুটবল যেটা খেলে আসে, লাস্ট ম্যাচটাতেও যেরকম পারফর্ম করেছে, ওই জায়গাতে ওরা যদি পারফর্ম করতে পারে তাহলেই অস্ট্রিয়াকে হারানো সম্ভব। এবং আমি মনে প্রাণে চাইবো যে আর্জেন্টিনা আসলে অস্ট্রিয়ার সাথে জিতো। এক্স্যাক্টলি, আজকেও কি আমরা মেসির ম্যাজিক দেখতে পারবো? বিকজ লাস্ট ম্যাচে আমরা দেখেছি হ্যাটট্রিকের পরে কিন্তু স্কালোনি ওনাকে তুলে নিয়েছেন। আমরা বুঝতে পারছি যেহেতু মেসি অনেকটা রিল্যাক্স খেলছেন এবং কোচও চাইবেন উনি যেন ঠান্ডা মাথায় ইজি পিজি গেমটা খেলতে পারেন। আর সেক্ষেত্রে আলভারেজ কিংবা মাকালিস্টার ওদের কত সম্ভাবনা রয়েছে? দেখেন, সর্বপ্রথম হচ্ছিল মেসিকে রেস্ট দেওয়া হয়েছে, কারণ আপনি যখন একজন আপনার টিমের বেস্ট প্লেয়ার যখন আপনার রেজাল্ট হয়ে গেছে, সে 3 গোল করে ফেলেছে, তাকে রেস্ট দেওয়াটাই টিমের জন্য ইম্পর্টেন্ট। দেশ হয়েছে নিউ ফ্রেশ লেগ এবং ফ্রেশ প্লেয়ার নেক্সট ম্যাচে জানি নিউভাবে স্টার্ট করতে পারে। কারণ আপনাকে বুঝতে হবে, আপনি এখনও বললেন যে অস্ট্রেলিয়ার সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ খুব ইজি হবে না, কারণ ইউরোপিয়ান দাসের ফুটবল, তাদের কোচিং স্টাফ, তাদের হেড কোচ নিয়ে অনেক কথা। তারা হেড কোচ যে স্টাইলে ফুটবল খেলে, লাইক এ মিডল বল মিস করার পর যে আপনার প্রেসিং ফুটবল, এই কোচটা এইভাবেই তাদের টিমকে তৈরি করেছে। ওই জায়গাটুকুতে আপনি 90 মিনিটস প্রেসিং করতে পারবেন না। আর এমন টিমের সঙ্গে আপনি প্রেসিং করবেন যে টিমের আপনার মিডফিল্ডারগুলি নট লাইক এ আর্জেন্টিন মিডফিল্ডারের মতো সবাই বল প্লেয়ার, তারা বাট স্টাফ গেম, আপনি ম্যাচটা অনেক টাফ হবে। আপনি যেটা বললেন যে মেসির পরে যদি কোনো স্কোপ মানে স্পেস ক্রিয়েট করে, মেসি আসলে স্পেস ক্রিয়েট করে দিবে আলভারেজকে, তারপর হলো আপনার লাতেরোকে, কারণ এই জিনিসগুলো হলো আপনাকে মেসি যখন প্রচুর গার্ডে থাকবে তখন অন্যরাই স্পেসটা ক্রিয়েট করতে হবে। এবং তার জন্য আমি মনে করি আলভারেজ যে বেস্ট চয়েস, যে সেই স্পেসটা সে খেললে সেই স্পেসটা নিতে পারবে। বাট ম্যাচটা ইজি হবে না, ম্যাচটা আমরা সবাই এনজয় করব। এবং আরেকটা জিনিস হলো, আরেকটা রেকর্ড আছে যে এখনো পর্যন্ত লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ইউরোপের কোনো টিমের সঙ্গে আর্জেন্টিনা এখনো হারে নাই। হ্যাঁ, তো ওকে, এবার আমাদের সময় অনেকটা সংক্ষেপ, আমরা ছোট ছোট করে এক কথায় আমরা নেক্সট ম্যাচগুলোর প্রেডিকশন নিয়ে আসতে চাই। ফ্রান্স ভার্সেস ইরাক। ফ্রান্স অবভিয়াসলি। নরওয়ে ভার্সেস সেনেগাল টাফ খেলছে। 50-50। ওকে, কি মনে হয় ড্র নরওয়ে বা যেহেতু আমার মনে হয় গোল হবে, এখানে গোল হবে, 1-1 হইতে পারে, 1-1 হইতে পারে, আইদার 2-1 হইতে পারে। বাট নরওয়েকে এগিয়ে রাখা হবে। এক্স্যাক্টলি। জর্ডান ভার্সেস আলজেরিয়া, কি মনে হয়? আলজেরিয়া। জর্ডান। ওকে, প্রিয় দর্শক, দেখতে দেখতে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছে। আজকের মতন আমাদের গল্প, আড্ডা এবং আলোচনা শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই দেখা হবে আমাদের নেক্সট কোনো এপিসোডে। দর্শক, বিশ্বকাপের গল্প প্রত্যেকটা দিনই নিচ্ছে নতুন এক মোড়। আজকেও দেখলাম ইতিহাস, কামব্যাক, সারপ্রাইজ এবং তারকাদের জ্বলে ওঠা। সামনে অপেক্ষা করছে আরও 4টি দারুণ ম্যাচ। সেই ম্যাচ নিয়ে আবারও হাজির হবো আগামীকাল ঠিক একই সময়ে। তবে আজকের মতন বিদায় নিচ্ছে আমি ইন্দ্রাণী নিশি। আমার সাথে ছিলেন আশরাফুল রানা এবং মামুনুল ইসলাম। দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্স। শুভ সন্ধ্যা।